আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের ৪২ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সকাল থেকেই সূর্যের দেখা নেই, ঠান্ডা হিমেল হাওয়া বইছে, আকাশের মন আজ ভালো নেই। রুক্ষ শুকনো পাতাগুলো হাওয়ায় তালে শুকনো মাটিতে ইলশে গুড়ি বৃষ্টির সাথে বৃষ্টি হয়ে ঝরছে। সিজাদের শেওড়াপাড়ার বাড়িটায় এসে বসে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ইসমি। তার মন খুব খারাপ। ইজানের সাথে বিয়ের পর কোথাও যাওয়া হয়নি তার। বাপের বাড়িতে গেলে শান্তিতে দুটো দিনও থাকতে পারেনি। সকালে গেলে বিকেল বা সন্ধ্যায় গিয়ে নিয়ে আসতো ইজান। কার অনুমতি সে কখনোই দেয়নি। দিবে কিভাবে? বিয়ের পর থেকে বউ সারা রাতে নাকি সে একা করে থাকতে পারে না। যেখানে বউয়ের হাতে রান্না না খেলে, মুখে তুলে খাইয়ে না দিলে, বউ পাশে না বসলে তার গলা দিয়ে খাবারই নামতে চায় না, সেখানে গোটা একটা রাত বউকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে সে কিছুতেই শান্তিতে থাকতে পারবে না। সেইবার যখন অনাগত বাচ্চাটা কুলে না সেই চলে গেল, ইসমি সেইবার বাড়িতে থেকেছিল একটা না অনেক দিন, সেটাও 3.5 বছর আগের কথা। এরপর আর তেমন যাওয়া হয়নি, গেলেও সকাল সন্ধ্যা থেকে চলে এসেছে। বহুদিন পর শেখ বাড়ির বাইরে কোথাও দিনরাত কাটিয়েছে ইসমি। যদিও নাইমুর সাহেবের মৃত্যুকে উপলক্ষ করে আসা হয়েছে, তবে একটা দিন সেই সুখের মতোই কেটে গেছে। এখনো বিষণ্ণতার রেশ কাটেনি। তবুও নীলু বেগম ইজানকে জোর করলেন ইসমিকে নিয়ে সে যাতে কয়েকটা দিন বেরিয়ে যায়, কিন্তু ইজান রাজি হলো না। নীলু বেগম তাও বললেন ইসমিকে না হয় রেখে যেতে, কয়েকটা দিন থাকুক, কিন্তু তাতেও আপত্তি ইজানের। অফিসে তার প্রচুর কাজ সেরে ঘরে ফিরে বউকে না দেখলে হার্ট অ্যাটাক হবে নিশ্চিত। নীলু ফুপি এলিজা সবাই কত ভালোবাসছে, কত আপন করে নিয়েছে ইসমিকে। ওই বৃদ্ধ বাড়িতে থাকার চেয়ে এখানে কটা দিন থাকা সুপ্ত ইচ্ছে ছিল ওর মনে। ভয়ে ভয়ে প্রকাশও করেছিল, কিন্তু ইজান ফুলে ঢুল হয়ে যাওয়ায় দ্বিতীয়বার আর কথা বাড়ায়নি। ভীষণ মনেই গুজগাছ করছিল চলে যাওয়ার জন্য। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত কার্যকলাপ সেরে বৃষ্টিতে আধভেজা হয়ে দুপুর নাগাদ বাড়ি এসেছে এলিজা। যখন দেখলো ওরা চলে যাওয়ার জন্য এক প্রকার তৈরি হয়ে আছে, বাড়ি ফাঁকা হয়ে যাবে ভেবে এলিজার খুব মন খারাপ হয়ে গেল। ইসমিকে থাকার জন্য জোর করলো, কিন্তু মালিক যদি থাকার অনুমতি না দেয় তাহলে ভিত্ত কিভাবে থাকবে? ইসমি মনমরা হয়ে সেটাই বলল। এলিজার টুকটাক শুনেছে ইজানের ব্যবহার সম্বন্ধে, ওর পজিটিভনেস সম্পর্কে। ইসমি গল্পে গল্পে বলেছে ওকে, আন্দাজ করতে তাই অসুবিধা হলো না ওর। ইসমিকে বলে কয়ে ইজানকে রাজি করাতে গেল। ইজান তৈরি হয়ে তখন মিজুর সাথে কথা বলছে। এ সময় ঘরের দরজায় টোকা পড়লো। তারপর বলল ভাইয়া আসবো। রিনিনের কণ্ঠস্বরে কেউ অনুমতি চাইলো। ইজানের অত খেয়াল হলো না, অনুমতি দিল। তবু এলিজাকে দেখেই খানিকটা অবাক হয়ে গেল সে। ফোনটা কেটে পকেটে রেখে বলল তুমি? এলিজা বলল জি আমি। আসলে একটা কথা বলতে এসেছি, অনুমতি দিলে বলবো। এত ফর্মালিটি করে কথা বলা হাঁটুর বয়সী মেয়েটি যেন মুরব্বী। এ পর্যন্ত যতবার কথা হয়েছে ততবার বেশ গুজগাজ করে কথা বলেছে এলিজা। ইজান কেন যেন ওর সামনে অপ্রস্তুত বোধ করে খুব। কথা না বাড়িয়ে মাথা নেড়ে অনুমতি দিয়ে বলতে বলল সে এলিজাকে। সোফার এক পাশে বসে এলিজা প্রসন্ন কণ্ঠে বলল আমাদের বাসাটা আপনাদের বাড়ির মতো এত বড় নয় জানি, কিন্তু এমনও নয় যে খুব খারাপ, বরং থাকার মতো যথেষ্ট জায়গা আছে। তবুও জিজ্ঞেস করছি আমাদের এই ছোট্ট বাসাটা কি ভালো লাগছে না আপনার? ইজান রীতিমতো এক কথা শুনে ভরকে গেল। মানে? না ভালো লাগছে, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন? এলিজা বলল তাহলে আপনি ইস্মিতা ভাবিকে নিয়ে চলে যেতে চাইছেন কেন? থেকে যান না কয়েকটা দিন। আবদার শুনে ইজানের চোখ কপালে। তারপর বলল এতদিন অফিস কামাই হয়েছে, প্রচুর কাজ জমেছে, থাকা পসিবল না। এলিজা বলল ইস্মিতা ভাবিও কি অফিস করে? ইজান বলল না তো, ও বাড়িতেই থাকে। এলিজা বলল তাহলে তো ভাবি একা একা বাড়িতে বসে থাকবে। আপুও তো এখন বাড়ি যাবে না, আর কয়েকটা দিন থাকবে। একা বাড়িতে বসে বোর হওয়ার চেয়ে আমাদের এখানে কয়েকটা দিন কাটিয়ে যাক, ভালো না? দেখছি ফুপি আমি আপুর মতো ভাবিকেও দেখে রাখবো। আপনি না হয় অফিস সেরে এখানে চলে আসবেন, আমাদের বাসাটা সবসময় খালি পড়ে থাকে। আম্মু থাকাকালীন মেহমান আসতো, আব্বুর কলিগরাও আসতো। বলে একটা দীর্ঘশ্বাস ফেললো এলিজা। তারপর আবার বলল বহু বছর ধরে আমাদের বাসায় কেউ আসে না, মেহমান আত্মীয় স্বজন কেউই না, তেমন কেউই নেই। এখন যেহেতু আপনারা এসেছেন তাহলে কয়েকটা দিন কাটিয়ে যান ভাইয়া, আমাদের ভালো লাগবে প্লিজ। আপনি না চাইলে আমি জোর করতে পারবো না, তবে ছোট বোন আবদার করেছে বলে যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনার এই আবদারটা রাখা উচিত। কঠিন স্বরে ইমোশনাল ড্যামেজ। ইজান কি বলবে ভেবে পেল না, বিষণ্ণ গলায় বলল রীতিমতো ব্ল্যাকমেল। এলিজা বলল কাইন্ডে। ইজান বলল তোমার মধ্যে টিচার ভাব আছে। এলিজা বলল আম্মু তো টিচার ছিল, খবরদারি তার কাছ থেকেই শিখেছিলাম। এখন তো অবশ্য খবরদারি করি না, দেখায়ও না। ইজান বলল তখন তুমি খুব ছোট। এলিজা বলল হ্যাঁ বেশি দিন পাইনি আম্মুকে। ইজান বলল আমরাও পাইনি মাকে। মুখ ফসকে বেরিয়ে এলো ইজানের। মায়া লাগলো হঠাৎ। আহারে এত মিষ্টি একটা মেয়ে মাকে কাছে পায়নি, সে নিজেও পায়নি। দুঃখগুলো কি এক? তারা ভাইয়ারা যেমন মাকে পায়নি, তেমনি এই বোনেরাও। অবশ্য এই বোনেরা আরো দুঃখী, বাবাও নেই ওদের। তাদের অবশ্য বাবা আছে, ভালো খারাপ যেটাই হোক না কেন এখনো আছে, দাপটেই আছে। আচ্ছা এই দুঃখী মেয়ের আবদারটা কি রাখা উচিত? ভাবনার মাঝে এলিজার গলা ভেসে এলো। তারপর বলল কি? প্রশ্ন শুনে সম্বিত ফিরল ইজানের। এলিজাকে অবাক হয়ে চেয়ে থাকতে দেখে মনে পড়লো কি বেফাস কথা বলে ফেলেছে সে। ইজান দ্রুত কথা কাটানোর চেষ্টা করলো, তারপর বলল থাকবো। এলিজা বলল কে বলে ভাইয়া আর আপনি আলাদা? দুজন
দুজনেই এক, কি আশ্চর্য বলে এলিজা মিষ্টি করে হাসলো, এরপর বিদায় নিয়ে চলে গেল। ভেড়ার এই ইচড়ে পাকা শালি কোন প্রেক্ষিতে বলল এই কথাটা? ইজান বুকার মতো তাকিয়ে থেকে মানে খুঁজে না পেয়ে দীর্ঘশ্বাস ফেললো। তবে ইসমিকে দেখে সে যখন যাওয়ার কথাটা বলল, মেয়েটা বড়ই আশ্চর্য হয়ে গেল, চোখ দুটো খুশির ঝিলিক দিয়ে উঠলো। ইজান মুগ্ধ হয়ে বিড়বিড় করে বলল, তোমার চোখ দুটো খুব সুন্দর, একদম মাছের বউ মীনাক্ষীর মতো। মীনাক্ষীর সাথে তুলনা দিয়েছে ঠিক আছে, মাঝখানে মাছের বউ বলার মানে কি? ডিকশনারিতে কি মীনাক্ষীর ব্যাখ্যা এভাবেই দেওয়া? আর এই ভুলভাল ডিকশনারি কি এই লোকের কপালে জুটেছে? প্রশংসার কি ছিরি? ইসমি ছোট ছোট চোখ করে চাইলো ইজানের দিকে। আপনি দিন দিন অত ভালো হয়ে যাচ্ছেন কেন বলুন তো? আমার কিন্তু অন্যরকম ব্যাপার আছে বলে মনে হচ্ছে। ইজান বলল, আছেই তো, ছানাপোনা আসছে, না পটালে যদি তুমি দুধ চাই করে ছানাপোনা নিয়ে বসে থাকো, আমার দিকে তো নজর দিবে না জানা কথা। এই একটা অভিযোগ শুরু থেকে আষ্টে পৃষ্ঠে লেগে আছে ওর পেছনে। শুনতে শুনতে ক্লান্ত, অবান্তরে এই অভিযোগের ম্যাথ কবে যে ফুরাবে কে জানে। ইসমি হতাশ নিঃশ্বাস ফেলে এরপর আস্তে ধীরে ওর বুকে মাথা রাখলো। খুব বেশি নজর দিলে আমার সুদর্শন স্বামীর বদনজর লেগে যায়, তাই বেশি দিন দিই না। ইজানের কি যে ভালো লাগছে প্রশংসা শুনে, সে গদগদ কণ্ঠে আবদার জুড়ল, একটা চুমু খায় না তোমার ঠোঁটে? ইসমি বলল না। ইজান বলল কেন? অসন্তোষ নিয়ে জিজ্ঞেস করলো ইজান। সে খুশি নয় না শুনে। তখনই বুক থেকে মাথাটা হালকা উঁচু করে ইসমি ওর চোখে চোখ রাখলো। কিছুটা বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, আপনি কোন দিন থেকে অনুমতির ধার ধারছেন আমি বুঝতেই পারছি না। যাই হোক, কপালে দিন ওটা বেশি ভালো। ইজান বলল, কিন্তু আমার তো ঠোঁটে খাওয়ার বাসনা জেগেছে। ভাবলেশীন ভাবে কথাটা বলে কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে এরপর ইসমি তার ঠোঁট দুটো দখল করে নিল অগ্রাসী ভাবে। একেই তো কয়েকদিন যাবৎ শরীর দুর্বল, তার উপর দুনিয়ার সব প্রেগ্রাসি উপসর্গ, যেগুলো এত মাস যাবত প্রকাশ পায়নি, সেসবের যন্ত্রণা শুরু হয়েছে। কোনো কিছু গন্ধ নিতে পারছে না, খাবার খেতেও পারছে না, বমি করে অবস্থা কাহিল সৃজার। তার মধ্যে সন্ধ্যা নাগাদ বাথরুমে গিয়ে বেখেয়ালে পিছলে পড়ে গিয়ে হাতে পায়ে বেশ চোট লেগেছে, পেটেও বেশ ব্যথা করছে। হসপিটালে চেক আপ করে সব ঠিকঠাক আছে জেনে আসার পরেও ওর মন থেকে ভয় দূর হয়নি। কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে। ইসানের এত অসহায় বোধ আর কখনো দেখেনি। একের পর এক বিপদ লেগেই আছে। কোথাও মেয়েটা একটু স্থির করেছিল মনটাকে, চেয়েছিল আজ ডিনারে একটু ভালো মন্দ রান্না করবে ইসমিদের জন্য, তার মধ্যে এই বিপদ। তার নিজেরও যে অস্থির লাগছে তা নয়, এখনো বুক কাঁপছে। যদি কিছু হয়ে যেত সে কি করতো? বোধহয় পাগল হয়ে যেত। ইসান সিজাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে রাখে, চুলে ঠোঁট ছোঁয়ায়, অস্থিরতা গোপন করে সে সান্ত্বনা দেয়। কিচ্ছু হয়নি সৃজা, ইলিয়ানা ম্যাম বলেছে সব ঠিক আছে। ওরা ঠিক আছে, তবুও কাঁদিস না। কেন এমন হচ্ছে বলো তো? কি দোষ করেছি আমি আমার বাচ্চারা? আচ্ছা, তোমার থেকে লুকিয়েছিলাম এর জন্য এমন হচ্ছে? তুমি কি মাফ করনি আমাকে আমায়? সিজা বেকুল হয়ে কাঁদতে থাকলো আর এই কথাগুলো বলল। চোখ মুখ লাল হয়ে গেছে ওর। ইসান ওকে শান্ত করার চেষ্টা করে দু হাতে চোখ মুছিয়ে দিয়ে অপরাধ বোধে জর্জরিত কণ্ঠে বলে, ওসব কথা অন্যায্য, অন্যায় ভুল যা করেছি সব আমি করেছি, তোর গায়ে হাত উঠিয়েছি, এসবের শাস্তিই পাচ্ছি। আমাকে মাফ কর সৃজা, আমি দোষী নিকৃষ্ট লোক। সৃজা বলল, না, তবুও আমার উচিত ছিল না এমনটা করার। কিন্তু তখন তোমার উপর এত রাগ হচ্ছিল আমি কিছু ভাবিনি। জেদের বসে মাঝপথে ইজানকে থামিয়ে দেয়, হাত দুটো একত্র করে মাপ চাওয়ার জন্য তুলে ধরে, তারপর বলে, তোর রাগ ন্যায্য এতটুকুই আমি বলবো, আর কিছু না। বলার মুখ আমি হারিয়ে ফেলেছি, শুধু একটু কৃপা করা মাই। চোখে মুখে অস্বাভাবিক অসহায়তা, কণ্ঠ দুর্বল, কান্নায় রুদ্ধ হয়ে আসা চোখ দুটো ইহসানকে এমন করে দেখে সিজা ওর হাত দুটো ধরে ফেলে মাথা টেকাই। তারপর বলল, এমন করো না প্লিজ। ইহসান শুনে ওর কথা, হাত দুটো সরিয়ে নেয়, ওর মাথায় রাখে, আলতো করে হাসে। স্বস্তি ঠিক নেই, তবুও দেখানোর চেষ্টা। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য দুঃখগুলোকে একপাশে সরিয়ে রেখে বলে, আচ্ছা ওসব বাদ, আল্লাহর কাছে শুকরিয়া কর, সব ঠিক আছে। কিন্তু রিপোর্টে কি উঠেছে সৃজা? আমার মন্ডা মিঠাই দুজন এত মাস যাবৎ ঘাপটি মেরে বসে আছে, অথচ টের পেলাম না। এটা কি জাদু? এ পর্যায়ে কান্না ভেজা স্বরেও সৃজা হেসে ফেলে। আমি নিজেও তো টের পাইনি, প্রথমবার টেস্ট করার পরেই তো জানলাম ইসমি ভাবির চেয়েও 2 সপ্তাহ এগিয়ে ওরা। ভাবি তো খুব হাসছিল তখন, যদিও জানতো না এরা টুইন। ইসানের বুকটা কেমন ড্রিম ড্রিম করে বাঁচতে থাকে। বাবা হওয়ার মতো আনন্দটা এমন অসহ্যকর সুন্দর কেন? এই সুখটা অসুখের মতো ছড়িয়ে পড়েছে ওর সর্বদেহে। মরতে একটু দ্বিধাবোধ ভয় কাজ করছে না তার। ইসান সিজার চোখের পাতায় সময় নিয়ে চুমু খায়, নিচু কণ্ঠে কানে কানে বলে, এত বড় উপহারের বিনিময়ে কি চাস? যা চাইবি তাই দেব, শুধু একবার মুখ ফুটে বলবি, সব তোর পায়ের কাছে এনে দেব। চাইলে আমার মন্ডুটাও বলতো, বলে ফেল আমার মন্ডা মিঠাইয়ের আম্মা। সৃজা বলল, মন্ডা মিঠাইয়ের আব্বার ভালোবাসা চাই। বলতে মোটেও সময় নেই না সৃজা। ইসান জবাব শুনে হেসে ফেলে, নাকে নাক ঠেকিয়ে বলে, চাইতে হবে না, ওটা অলিখিতভাবে তোমার। সেই কবে থেকেই তোর প্রতি দায়বদ্ধ। অবশ্য দায়বদ্ধ বললেও ভুল হবে, ওটা এমনিই তোমার। ইসান শেখ পুরোটাই তোমার জান। এবার তার সাথে কি হবে না হবে সেটা সবটাই তোমার ইচ্ছা মোতাবেক। নির্মলা এক ঠান্ডা বাতাস, মেঘ ভিজে যাওয়া প্রকৃতি, আকাশে শুক্লা দ্বাদশী চাঁদ, আর চোখে বুকে যাওয়া অভিমান, সবটাই কেমন অদ্ভুত সুন্দর। সৃজা নির্বিশেষ তাকিয়ে দেখে তার মানুষটাকে, প্রেমানুভূতিতে মরে যায় সে কেমন করে যেন। ইসান হাসে, হাসিতেও তার মরতে ইচ্ছে করে। ইসান ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ে, এভাবে কি দেখছেন মন্ডা মিঠাইয়ের
ভাইয়ের আম্মা? শ্রীজা আবেগ আপ্লুত হয়ে পড়ে, তারপর বলে, দেখছি একটা লোক যাকে কয় মাস আগেও বড় ভাইয়ের নজরে দেখতাম, সে কিভাবে আমার এত আপন হয়ে গেল? ইহসান বলল, আসলেই তো, বড় ভাইয়ের নজরে দেখা এই ইহসান শেখ কিভাবে এত আপন হয়ে গেল যে আপনার পেটে দুটো বাচ্চা দিয়ে দিল? বিস্মিত হবার ভান করে ইহসান ঠোঁটে অভদ্র হাসি, চোখে দুষ্ট ইঙ্গিত। ঘোর কাটতেই লজ্জায় শ্রীজার গা শিউরে ওঠে, পেটের ভেতর হাজারো প্রজাপতি উড়ে। রক্তিম মুখে হুট করে চলে আসা হাসি লুকিয়ে নাক মুখ কুচকে অন্যদিকে তাকাই। ছি। তারপর বলে, আমি একটা ফুটবল টিম বানাবো ভেবেছিলাম, কিন্তু আপনার যা কন্ডিশন দেখছি জান, আর কখনো বাপ হওয়ার নাম নেব না। এই কটা মাস ধৈর্য ধরে শুধু আপনার পেটে আমার বাচ্চাদের একটু বড় হওয়ার জায়গা দিন, ওদের লাথিগুলো সহ্য করুন আর নিজের খেয়াল রাখুন, বিনিময়ে ওদের আব্বা আপনার দাস হয়ে থাকবে। ফিসফিস করে নরম এবং ঠান্ডা বিগলিত স্বরে বলে ওঠে ইহসান। সৃজা ওর বুকে আছড়ে পড়ে লজ্জিত মুখটা লুকাই। ওর আরক্ত অবস্থা দেখে ইহসান হেসে ফেলে। হৃদয়ে তার প্রশান্তির শীতকাল শুরু হয়। তুষার ঝরে তুলপাট চালায় তার ভেতরে, কেঁপে ওঠে বুকটা। সৃজা তা টের পাই। সে বুকের বা পাশে হাত রাখে খুব যতনে। ইহসানের মরে যেতে ইচ্ছে হয়, কেন হবে না? তার পানে তাকিয়ে একটা গোটা পৃথিবীর ভার হালকা মনে হয়, যার স্পর্শ গোটা শরীরকে যার স্পর্শ গোটা শরীর মনকে আন্দোলিত করে দেয়, যার নিষ্পাপ মুখখানি অসহায়ত্ব বুকে লাগে। সৃজা হঠাৎই বলে ওঠে, আপনি আজ্ঞে করছো কেন? ইহসান বলল, করবো না। সৃজা বলল, না। ইহসান বলল, যথা আজ্ঞা মহারানী। সৃজা বলল, ইস, বাচ্চার বাপ হয়ে যাচ্ছে, অথচ দেখো কি আচরণ। নাটকের উস্তাদ, আর কোনো দিকে নজর নেই। ইহসান বলল, নজর তো দিয়ে যাচ্ছি, বড্ড লোভ হচ্ছে। মহারানীকে কি একটু আদর করবো এই অবস্থায়? বহুদিন তো আদর ভালোবাসা হয়নি। আসবো কাছে, একটু স্ল্যাং শোনার পিপাসা পাচ্ছে। ফিসফিস করে বলে ইহসান। যাই হতবম্ব সৃজা পরপরই কান চাপা দেয়। বিড়বিড় করে বলে, একটা বেহায়া লোকের ঘর করছি আমি।